সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিশ্বকে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি ফখরুলের। এক যুগেও শেষ হয়নি সাগর রুনি হত্যার তদন্ত, সঠিক বিচার নিয়ে শঙ্কা প্রধান বিচারপতির। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, হাসপাতালে 321, বিভিন্ন জেলায় রোগী বাড়ার শঙ্কা। নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বের ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে অনুপ্রেরণা দেবে। দেশে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত কদিন আগেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তিনি। শুক্রবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল 10টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ভাষণের শুরুতে তিনি বলেন, গত জুলাই-আগস্টে দেশে যে পরিবর্তন হয়েছে তার কারণেই তিনি বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থিত হতে পেরেছেন। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকারের দায়িত্ব নিয়ে যেসব খাতে সংস্কার করছেন তার তথ্য বিশ্ব দরবারে তুলে ধরেন তিনি। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছি। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্বক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমার ফেরাতে আন্তর্জাতিক সহায়তা চান ডক্টর ইউনূস। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। গত 2.5 বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মতো জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান সরকারের প্রধান উপদেষ্টা। তুলে ধরেন তার বিখ্যাত মতবাদ 3-0 পৃথিবী গড়ার। এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে 3-0 লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ব্যবসার ধারণা প্রতিষ্ঠিত করে বৈষম্য ও অসমতার অবসানে কাজ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ছিল তার বিকাশ। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বিশ্ব সংস্থা। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের মহাসচিব এই সমর্থন ব্যক্ত করেন।
এ সময় গুতেরেস বলেন, সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট ফর দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর অর্থায়ন বিশেষ সহায়ক হবে। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা জাতিসংঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাম্প্রতিক ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের কথা তুলে ধরেন। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীদের কাছে দেশে বিনিয়োগ পরিবেশ কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চান তিনি। সংলাপের আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল USBBC। ডক্টর ইউনূস বলেন, যুক্তরাষ্ট্র যখন তার ইন্দো প্যাসিফিক নীতির অধীনে সরবরাহ কাঠামো বৈচিত্র্যকরণের দিকে নজর দিচ্ছে, বাংলাদেশ কৌশলগতভাবে সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠার জন্য উপযুক্ত। তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এই দাবি জানান তিনি। বলেন, তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, ছাত্র জনতার স্রোতের মুখে শেখ হাসিনা পালালেও তার লোকজন নানা ষড়যন্ত্র করছে। তারা শিল্প প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করতে চায়, তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কোন রকম চারবার আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। গত আওয়ামী লীগ সরকারের সময় যারা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তারা এখনও বিচারের আওতার বাইরে রয়ে গেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। এছাড়া শেখ হাসিনার আমলে স্বাস্থ্য খাতকে যারা ধ্বংস করেছে, অবিলম্বে তাদের অপসারণ করে যোগ্য লোকদের পদায়নের দাবি জানান তিনি। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর মহাখালীতে এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি টিচার্স অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, যারা অত্যাচার নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল, 17 বছর স্বাস্থ্য ব্যবস্থাকে কুরে কুরে খেয়েছে, লুটে পুটে খেয়েছে, তারাও আজকে অধিদপ্তরে মন্ত্রণালয়ে বাসা বেঁধে বুক ফুলিয়ে চলছে। কাজেই আমরা বলতে চাই, অনতিবিলম্বে এদেরকেও প্রত্যাহার করুন। যোগ্য কর্মকর্তা যারা আছে, যারা বৈষম্যের শিকার, তাদেরকে পদায়ন করুন। দেশের মানুষ আর দুর্নীতিবাজ লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখায় আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে, যা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। বলেন, আগামীর বাংলাদেশে কেউ অনিরাপদ থাকবে না, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবিলম্বে ফ্যাসিবাদ সরকারের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করে যোগ্যদের দায়িত্ব দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে আর গ্রহণ করবেন না। যাদের এই দুর্নীতির অভিযোগ আছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিষয়টা এরকম নয় যে গতকাল যে চুরি করছে হে চোর, পরশুদিন যে চুরি করছে হে সৎ। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, প্রশাসনে এখনও ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন কাঠামোতে বসে আছে, তারা খুনিদের আড়াল করার চেষ্টা করছে। সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণ সভায় অংশ নিয়ে সাকি এসব কথা বলেন। আমরা সরকারকে বলবো, কোনোভাবে যাতে খুনিরা আড়ালে যেতে না পারে,
কোনোভাবে যাতে এই ন্যায় বিচারের প্রক্রিয়াকে বাধা দেওয়া না যায়। যদি বাধাই তারা দিতে পারে, যদি তারা খুনিদেরই আড়াল করতে পারে, আর আপনারা চুপচাপ বসে থাকেন, তাহলে আপনারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এই সরকার গঠন করেছেন কেন? কেন শপথ নিয়েছেন? বিচার আপনাদের করতেই হবে। ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে বাংলাদেশ নতুন যাত্রা নেবে। কাজে সকল খুনি এবং নির্যাতনকারীদেরকে অবিলম্বে আইন এবং বিচারের মুখোমুখি করুন। এইটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষ এই অন্ধতা কোনোভাবেই সহ্য করবে না। 12.5 বছরেও সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ হয়নি। ফলে সঠিক বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোদ প্রধান বিচারপতি। আর ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন বিচার দেরি হয়, আলামত ও সাক্ষীর গুণগত মান নষ্ট হচ্ছে, এর সুবিধা পাবে আসামি পক্ষ। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার পরপরই রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়, কিন্তু এখন পর্যন্ত তদন্ত শেষ হয়নি, ফলে শুরু হচ্ছে না বিচার। জেলা আদালত সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়টি তোলেন। তিনি বলেন, তদন্তে এত সময় লাগলে বিচার করা কঠিন হয়ে পড়ে। ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায়, সে মামলার বিচার কাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে, কেননা সময়ের আবর্তে মামলার অনেক সাক্ষী ও সাক্ষ্য হারিয়ে যায়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 120 কর্মদিবসে মামলার তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। তদন্ত শেষ করতে এরই মধ্যে 111 বার সময় নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন বিশেষজ্ঞদের মতে যৌক্তিক কারণে 120 দিনের বেশি সময় লাগতে পারে, কিন্তু এত দীর্ঘ সময় তদন্তের জন্য গ্রহণযোগ্য নয়। 120 দিন তো আপনার 5020 দিন হইতে পারে না, 10,020 দিন হইতে পারে না। আর এই দেরি করে তদন্ত করলে যেটা হয় সেটা হলো যে মামলার আপনার আলামত হারিয়ে যায়, গুণগত মান যেটা সাক্ষীর, ওই সাক্ষীর মূল্য কমে যাবে। তো এখন যদি আপনি সাক্ষী নেন, তাহলে তো আমরা ওই ডিফেন্স থেকে ওই আইন দেখাবে যে এত বছর পরে এই সাক্ষী বলল উনি আগে কোথায় গিয়েছিল। শুরুতে সাগর রুনি হত্যা মামলার তদন্ত পুলিশের কাছে থাকলেও পরবর্তীতে হাইকোর্টের আদেশে তা র্যাবের কাছে হস্তান্তর করা হয়। সুষ্ঠু বিচারের স্বার্থে দ্রুত তদন্ত শেষ করা প্রয়োজন বলে মনে করছেন আইনজ্ঞরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। গুম নিখোঁজের ঘটনায় আইন সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। বিকেলে জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় এই দাবি জানান তারা। সন্তান আমাকে প্রশ্ন করে আমার বাবা বেঁচে আছে, যেমন আমার বাবা গুম হয়েছে, আমাদের কাছে কোনো এভিডেন্স নাই, তো আমরা কি বিচার পাবো না? যে আমার বিচারের মানে কি নিভৃতেই কাঁদবে, আর আমিও কি এভাবেই তাকিয়ে থাকবো ফেলফেল করে? বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের সদস্যদের চোখে মুখেই শুধু আক্ষেপ আর বেদনা। স্মৃতিচারণ করতে গিয়ে তাই চোখের জল বাধা মানছে না। শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরে আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক সংগঠন। এখনো গুম থাকা প্রত্যেককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীর স্বজনেরা। একই সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তারা। এই দায় অন্তর্বর্তীকালীন সরকারের যারা সভায় গুমের ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত করতে রাষ্ট্রীয় সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সুষ্ঠু বিচার সেটা নিশ্চিত করতে হবে, কারণ যে অভিযুক্ত সেই জন্য বা তার জন্য কোনো সুযোগ সেটা না পায়, যাতে বলা হয় আমি প্রপার বিচার পাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন স্পেশালি ডেজিগনেটেড ফর পার্টিকুলার টাইপ অফ অফেন্সেস, সেটার কার্যকারিতা সময়ের ব্যবধানে নাও থাকতে পারে, কিন্তু দণ্ডবিধিতে যদি এটাকে ঢোকানো হয় তাহলে এটা পার্মানেন্ট হয়ে থাকবে। যতদিন এই দেশ রাষ্ট্র থাকবে ততদিন এই আইন থেকে যাবে। এখন সরকারের উপর এই দায়িত্ব আছে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনলে এর প্রতি ভুক্তভোগীদের আস্থা ফিরবে না বলেও জানান তারা। এই পুরোটা দালিলিক কোনো প্রমাণ নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, সেগুলো আমাদের সংগ্রহ করতে হবে। তবে যেটা ভয়ের বিষয় সেটা হলো ইতিমধ্যে এগুলোর অনেক কিছু নষ্ট করে ফেলা হয়েছে কিনা। আয়নাঘরের মতো এই সিক্রেট ডিটেনশন সেলগুলো কেন এখনো উন্মুক্ত করা হচ্ছে না পাবলিকের কাছে, আমাদের কাছে কেন জানানো হচ্ছে না? কমিশন বলেন এবং
মায়ের ডাকের মতো হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা বলেন, এবং যাদের কাছে এদের এখনও উন্মুক্ত হওয়া দরকার, তারা এই ইনফরমেশনগুলো কেন দিচ্ছে না এখন? 2 অক্ষরের গুম শব্দের ভেতরে বছরের পর বছর ধরে যে যন্ত্রণা লুকিয়ে থাকে সেটা আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে, যা চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। বৃষ্টির কারণে এডিস মশা বৃদ্ধির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা, ফলে রাজধানী ও বিভিন্ন জেলায় বাড়বে ডেঙ্গু রোগী। এই অবস্থায় মশা নিধন কার্যক্রমের পাশাপাশি সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জমছে পানি, কোথাও কোথাও তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এ কারণে এডিস মশার প্রজনন বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। তাই সামনের দিনগুলোতে ডেঙ্গু রোগী বাড়বে এমনটি বলছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিন ধরে ক্রমাগত যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় ছোট বড় যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোতে পানি জমা হচ্ছে এবং এই পানিটিতে প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হবে। এই এডিস মশা 15 থেকে 20 দিন পরেই তারা ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী হয়ে যাবে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলাতেও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন অনেকে। এটি নওগাঁর একটি হাসপাতালের চিত্র। চলতি বছর এই জেলায় 70 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। জ্বর ছিল, তারপরে শরীর ব্যথা, বমি, তারপরে আপনার শরীর দুর্বল ছিল। 3 দিন বাসায় ছিলাম, 3 দিন পরে অসুস্থ হয়ে গেছি বেশি। ফিরে পরীক্ষা দেওয়ার পরে এখন 47,000 নামছে। তারা ভর্তি দিয়েছে, কালকে এক্সেলাইন দিয়েছে, আজকে এক্সেলাইন দিয়েছে, অনেকটা সুস্থ হবেন। নারায়ণগঞ্জেও এডিস মশার উৎপাত বেড়েছে। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলাতেও অনেকে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গুর জ্বর নিয়ে আসছে, আসার পরে মোটামুটি এখানে আইসিবার পাইছি, আপনার ওই সুযোগ সুবিধা পাইছি, সিট পাইছি। হাসপাতালের চিকিৎসক জানান, জ্বরে আক্রান্ত রোগীর শতকরা প্রায় 60% ডেঙ্গুতে আক্রান্ত। এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কিভাবে মশা নির্মূলের ব্যবস্থা কিভাবে নিচ্ছে আমাদের তো জানা নেই, এটা তো তাদের কাজ। এখন আমাদের সচেতন হতে হবে। হ্যাঁ, সচেতনতার অভাবেই ডেঙ্গুটা মেইনলি হয়। রাজধানীর মুগদা, সোহরাওয়ার্দী, মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই বেশিরভাগ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। আর রাজধানীর বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। মৎস্যজীবী ও বাজার সংশ্লিষ্টদের দাবি, দাদন ব্যবসায়ীদের কারণে ইলিশের দাম চড়া। কয়েকদিন আগেও রাজধানীর কারওয়ান বাজারের আড়তে পাইকারি প্রতি কেজি ইলিশ বিক্রি হতো 14 থেকে 1500 টাকায়। শুক্রবার ছুটির দিন গুনতে হয় 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। খুচরা পর্যায়ে দাম আরও 200-100 টাকা বেড়ে যায়। তারপরেও বাজারে ক্রেতার ভিড়। রূপালী এই মাছ নিয়ে চলে দর কষাকষি। অনেকে ঘোরাঘুরি করেও কেউ তা কিনতে পারেননি। বড় ইলিশের দাম শুনে ছোটগুলোর দিকে যান অনেক ক্রেতা, কিন্তু স্বস্তি নেই। এগুলোর কেজিও 750 থেকে 1000 টাকা। অনেক ক্রেতা জানান, অতিরিক্ত দামের কারণে এবছর 2-1 বেশি ইলিশ খাওয়া হয়নি। অ্যাভেলেবিলিটি বাড়লেও কিন্তু দাম কমতেছে না। আমি আসলে গতবার অনেকবার কিনেছি, কিন্তু এবছর মনে হয় আগে একদিন কিনেছি, বোধহয় 2টা বা 3টা, আর এই আজকে কিনলাম। এই বছর অনলি একবার ইলিশ মাছ কিনলাম, কারণ যে পরিমাণ দাম আসলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। তো তারপরও ছেলেমেয়েরা চায় ইলিশ খাবে, বাসা ওয়াইফ চায় ইলিশ খাবে, এই জন্য আসা আর কি। তো এইভাবে ইলিশ আসলে দাম বাড়লে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে তো আসলে কিনা পসিবল না। আমরা যেটা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই যে সিন্ডিকেট, আসলে এটা তো আমাদের পক্ষে তদন্ত করা সম্ভব না যে আদৌ সিন্ডিকেট বা অন্য কোনো কারণ কিনা। কিন্তু আলটিমেটলি মনে হয় যে কোনো জিনিসের দাম তো মানে ওইভাবে প্রভাব পড়েনি, কমের দিকে কোনো প্রভাব পড়েনি। বিক্রেতারা বলছেন, মৎস্যজীবীরা দাদন ব্যবসায়ীদের উপর নির্ভরশীল। এ কারণে ঘাটেই মাছের দাম বেড়ে যায়, পরে আরও কয়েক ধাপে বাড়ে। সিন্ডিকেট করে যারা পার্টি, ওনারা কি করে, এদেরকে লক্ষ লক্ষ টাকা দাদন দেয়, লোভ দেখা, লোভের প্রবণের ভিতরে ফালা দেয়। তারপর এই বেচারারা লোভে পড়া কিছু টাকা নিয়ে কয়েকদিন খায়, যখন মাছ ধরে তখন তাকে বাধ্যতামূলক মাছ দেওয়া লাগে। দেখা গেল গাড়ে জিনিসটা 200 টাকা কম ছিল, এটা 2 দিন রাইখা বরফ পানি দিয়া এখানে এনে বিক্রি করতে 200 টাকা বাড়ছে। ওই যে কয় ইন্ডিয়া মাছ পাঠায়, এই জন্য দাম বেশি যায়, ওটা হইলাম ফস কথা। এমনি মাছের চাহিদা কম, মাছ কম, বাজারে মাছের দাম বেশি। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় ইলিশ ধরা পড়ছে কম।
এটিও দাম বৃদ্ধির কারণ। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কারখানা শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে বন্ধের দিনেও আসলে শিল্পাঞ্চলে খোলা ছিল অন্তত 150টি পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকরা কারখানাগুলোতে যথাসময়ে যোগ দিয়ে কাজ শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বিরাজ করে। শিল্প পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে বিভিন্ন কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা তাদের কার্যক্রম বন্ধ রাখে। তবে ক্ষতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটির দিনে শতাধিক কারখানা খোলা রেখে তাদের উৎপাদন শুরু করে। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যা মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সাদেক চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার খায়রুজ্জামানের ছেলে। এ নিয়ে এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে সাদেক। এর আগে গ্রেপ্তার হয়েছেন মামলার প্রধান আসামি মোহাম্মদ বাবুল ওরফে বাবুল ডাকাত সহ 6 জন। গত সোমবার রাত 3টার দিকে ডুলা হাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে সাধারণের কাছে আরও সহজভাবে পৌঁছে দিতে রবীন্দ্র প্রয়াণ বার্ষিকী পালন করেছে ছায়ানট। সন্ধ্যা 7টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে পালন করা হয় রবীন্দ্র প্রয়াণ বার্ষিকী। একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ছায়ানটের 11 জন শিল্পী। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে সম্মিলক গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে একে একে একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। সত্যের আহ্বান শিরোনামে একক পাঠ করেন সুমনা বিশ্বাস। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘটে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হারিকেন হেলেন প্রচণ্ড শক্তিতে যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 6 জনের। বৃহস্পতিবার রাতে 145 কিলোমিটার বেগে ফ্লোরিডায় আঘাত হানে হারিকেন হেলেন। প্রচণ্ড বৃষ্টি ও বাতাসের তোড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় 1 লাখ মানুষ বন্যার আশঙ্কায় রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল আবহাওয়া অফিস। এরপর হেলেন তাণ্ডব চালায় জর্জিয়ায়। ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাতে 2 জন করে প্রাণ হারায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, ক্যাটাগরি 4 মাত্রার ঝড়টি 165 কিলোমিটার বেগে জর্জিয়ার ওপর দিয়ে বয়ে যায়। এর প্রভাবে জর্জিয়া ও ক্যারোলাইনায় পানি বাড়তে পারে। জরুরি সতর্কতা জারি করা হয়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও। উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় 18 লাখ মানুষ। গাজা ও পশ্চিম তীরে যা ঘটছে সেজন্য গোটা বিশ্বকে দায়ী করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া রক্তপাত অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানান মাহমুদ আব্বাস। এদিকে আবারও গাজার জাবালিয়া শহরের একটি আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশু সহ প্রাণ গেছে অন্তত 15 জনের। শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল হামলায় ক্ষতিগ্রস্ত ওই স্কুলটি। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিশ্বকে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি ফখরুলের। এক যুগেও শেষ হয়নি সাগর রুনি হত্যার তদন্ত, সঠিক বিচার নিয়ে শঙ্কা প্রধান বিচারপতির। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, হাসপাতালে 321, বিভিন্ন জেলায় রোগী বাড়ার শঙ্কা। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।